আচ্ছা, অর্জুন দেবনাথ ভাই, আপনি প্র্যাকটিস করছিলেন গত ক্লাসের যে বিষয়গুলো দেখানো হয়েছিল? জি জি, আমি ওইদিন রাত্রে আর কি দেখে নিচ্ছি ভিডিও থেকে। আচ্ছা, আমি তো ভিডিও দিয়ে দিয়েছিলেন, আমি ওদিন ফিরতে ফিরতে হয়তো বা আমার 10:30টার মতো বেজে গেছিল। বাসায় এসে আমি এটা শেষ করে নিয়েছিলাম। ওকে। আচ্ছা, আজকে আমাদের ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা স্কেচের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। স্কেচ আসলে দুই প্রকার, একটা হচ্ছে টু ডাইমেনশনাল, একটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল। সো থ্রি ডাইমেনশনাল আমরা তখন কাজ করব যখন আমাদের প্রয়োজন হবে, যেমন সারফেসিং, ওয়েলমেন্ট, এই ধরনের অ্যাডভান্স ডিজাইনের সময়। আপাতত আমাদের থ্রি ডাইমেনশনাল প্রয়োজন হচ্ছে না। আমাদের টু ডাইমেনশনাল স্কেচ করে সেটা থেকেই সলিড মডেলিং কিভাবে করতে হয় সেই জিনিসগুলো আমরা প্রথম দিকে শিখব। তো এখানে কি আছে? স্কেচ, টু ডি স্কেচ, থ্রি ডি স্কেচ। সো এখান থেকে স্টার্ট করা যায়। তবে আমি রিকমেন্ড করি আপনি যে জায়গা স্কেচ করবেন সেই জায়গা সিলেক্ট করেন। তো আমি একটা র্যান্ডম স্কেচ, মানে প্লেন সিলেক্ট করে নিলাম। ক্লিক করা মাত্রই এখানে স্কেচ 1 হলো। এখন আমরা আজকে শিখব হচ্ছে মডিফাই টুলের এই বিষয়গুলা। অফসেট কি গত ক্লাসে আলোচনা হয়েছিল? অফসেট? উম, জি জি, গত ক্লাসটা অফসেটেরই ছিল। আচ্ছা, তো আজকে আমরা এই বিষয়গুলো একটু দেখি। প্রথমে একটা সেন্টার লাইন ড্র করব। এখানে একটা ক্লিক করে একটা সেন্টার লাইন ড্র করলাম। এরপর আমাদের বাম পাশে একটা রেক্ট্যাঙ্গল আঁকতেছি। সো এই রেক্ট্যাঙ্গলটা একটা নির্দিষ্ট দূরত্বে আছে। এটা যদি আমার রেফারেন্স হয়, এই রেফারেন্স থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে। আমাকে যদি সেম জিনিসটা বিপরীত পাশে প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা মিরর করে থাকি। সিমেট্রিক, সিমেট্রিক শব্দটা মনে রাখবেন। সিমেট্রিক আর মিরর একই জিনিস। সো আমাদের যদি মিরর করার প্রয়োজন হয় তাহলে এই টুলসটা ইউজ করতে হবে। তো মিরর টুলসটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এইখানে বলতেছে এন্টিটিস, এইখানে হচ্ছে আপনি কাকে মিরর করতে চান তাদেরকে সিলেক্ট করবেন। সো আমি যদি মাঝখানে একটা ক্লিক করি তাহলে 4টা লাইনে সিলেক্ট হয়ে যাচ্ছে। সো যে জানে না সে করবে কি, নর্মালি একটা 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 করে সিলেক্ট করবে, যে না জানে। আর যে জানে সে মাঝখানে মাত্র একটা ক্লিক করবে, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সো সিলেকশন কিভাবে হয় ক্লাসে যদি আজকে সময় থাকে আমরা সেটাও দেখাবো। এরপরে আছে কি অ্যাবাউট, কার সাপেক্ষে মূলত মিরর হবে, মানে মেইন রেফারেন্সটা কি, স্ট্রেট লাইন এটা। তো এখানে অলরেডি একটা ইয়েলো কালার প্রিভিউ দেখাচ্ছে। সো এইখানে যেরকম একটা রেক্টেঙ্গল আছে, ঠিক সেম সাইজ বিপরীত পাশে আর একটা রেক্টেঙ্গল তৈরি হয়েছে। সো এইখানে একটা অপশন আছে কপি। আর যদি আপনি কপিটা উঠায় দেন তাহলে কি হবে, ডান পাশেরটা তৈরি হবে, বাম পাশেরটা মুছে যাবে। যদি আপনি কপি উঠায় দেন, আর যদি কপি রাখেন তাহলে আপনার বাম পাশেটা থাকবে, ডান পাশে একটা কপি তৈরি হবে। ঠিক আছে? সো আমরা মিরর করি সাধারণত দুই পাশে এরকম জিনিস চাই, এই কারণেই বেসিক্যালি। সো অনেক সময় কি হয়, আমার এই পাশেরটাকে বিপরীত পাশে ট্রান্সফার করার প্রয়োজন হয়। তখন আমরা এইটাকে কন্ট্রোল করি। আচ্ছা, আমাকে একটু বলেন তো দেখি আপনারা বুঝছেন কিনা? ট্রান্সফার করতে চাইলে আমি কি কপি এইখানে টিক চিহ্ন রাখবো নাকি রাখবো না? ঠিক সামনে উঠাই দিব। উঠায় দেব। রাইট। যদি আমার ট্রান্সফার করার প্রয়োজন হয়। আর যদি মনে হয় দুই পাশেই সেম থাকবে তাহলে আমরা ওকে দিব। এখন এইটা আর এইটা যে মিরর আছে, এটা বোঝার উপায় কি? কিভাবে বুঝবেন যে এইটার সাথে এইটা মিরর আছে? এটা বোঝার উপায় হচ্ছে যখন আপনি একটা লাইনে ক্লিক করবেন, তখন দেখবেন এইরকম একটা রিলেশন আছে। রিলেশনটা কিরকম? যে একটা বর্গ, সেই বর্গটাকে কর্ণ বরাবর কাটা আছে। মানে একটা লাইন দিয়ে টানা আছে দেখেন। এই যে রিলেশনটা আছে, এই রিলেশনটার নাম হচ্ছে সিমেট্রিক। সো এইখানে সিমেট্রিক রিলেশন আছে মানে আমার ওরকম
রেফারেন্সের উপরেও আছে একটা এবং বিপরীত পাশেও একটা আছে। সো আরও আছে। এই লাইনটার সাথে দেখা গেছে এই লাইনটাও সিমেট্রিক। এই লাইনটার সাথে দেখা গেছে এই পাশের লাইনগুলো সিমেট্রিক। এই যে এই শেষ প্রান্তে যে লাইনটা আছে, সো ওই পাশের লাইনটা সিমেট্রিক আছে। এগুলো দেখলে আমরা বুঝতে পারবো মিরর। আর একটা উপায় আছে কি, যদি আপনার ড্র্যাগ করার সুযোগ থাকে তাহলে এরকম ড্র্যাগ করে দেখবেন যে দুইজনের ডিস্টেন্স সেম যদি থাকে সেক্ষেত্রে ওইখানে মিরর অ্যাপ্লাই হয়েছে। ওকে, মিররের আসলে তেমন কোনো কমপ্লেক্স ব্যাখ্যা না। সিম্পলটা যদি বুঝে থাকেন আমি আরেকটু অ্যাডভান্সে যাব মিররের বিষয়ে। এতটুকু বুঝছি হ্যাঁ, সবাই? বুঝতে পারছি। বাকিরা? হ্যাঁ। জি ভাই, বুঝতে পারছি। ওকে, হিমেল সাহেব আপনি আছেন? জি আছে। বেসিক মিররটা তো বুঝছেন যেটা দেখাইছি? জি জি ভাই। ওকে, কারণ নেটওয়ার্কের কারণে আসলে আপনারা হয়তোবা নাও শুনতে পারেন, তো না শুনলে তো বোঝা স্বাভাবিক, বুঝবেন না। সো রেসপন্স করবেন কি একটু কষ্ট করে। একজন রেসপন্স করলে মনে হয় কি বাকিরা মানে নেটওয়ার্কের কারণে শুনে নাই, অথবা আমি যেটা বোঝাইছি সেটা মনে হয় বোঝার মতো বলতে পারি নাই। ঠিক আছে, সো আপনাদের রেসপন্সটা আমার জন্য একটু হেল্পফুল হবে। ওকে, এবার একটু আসি আমরা অ্যাডভান্স মিরর কোনটা, যে এইখানে যাবেন সার্চে লিখবেন ডাইনামিক মিরর, অথবা মিরর লিখলেও আসবে। আমি যদি লিখি MIRROR মিরর যদি লেখেন তখন দেখবেন দুইটা আসছে, একটা আছে ডাইনামিক মিরর আর একটা আছে মিরর। সো ডাইনামিক মিরর আমি দেখেন এইখানে একটা টুলস হিসেবে আনে রাখছি। আপনার পিসিতে এটা এরকম অন্য যেমন টুলসগুলো কাছাকাছি আছে, এরকম আমার মতো আনা নাই। সো আপনি যদি আনতে চান এটাকে ক্লিক করে ধরে নিয়ে এসে এখানে ক্লিক বাটনটা ছেড়ে দিবেন। এখান থেকে জাস্ট ধরে নিয়ে আসতেছেন, এই যে জায়গাটা আছে যেখানে রাখতেছেন সেইখানে আনার পর ক্লিক বাটনটা জাস্ট ছেড়ে দিবেন মাউসের। তাহলে দেখবেন আমার মতো এরকম একটা ডাইনামিক মিরর চলে আসছে। সো ডাইনামিক মিরর কিভাবে কাজ করে সেটা একটু দেখাই। আচ্ছা, একটু মিউট রাখেন অর্জুন ভাই, আপনার এখান থেকে সাউন্ড আসতেছে। সো ডাইনামিক মিররটা ইউজ করার নিয়ম হচ্ছে এটাকে ক্লিক করার পর আপনি যেই রেফারেন্সের সাপেক্ষে মিরর করতে চান সেই রেফারেন্সে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এইখানে দুটা ইকুয়াল, এখানে দুটা ইকুয়াল এরকম চিহ্ন আসছে। এই চিহ্নটা যখন দেখবেন তখন বুঝবেন ডাইনামিক মিরর। তো ডাইনামিক মিরর কি, মনে করেন আপনি ডান সাইডে একটা লাইন ড্র করছেন, সো বাম সাইডে অটোমেটিক্যালি একটা লাইন তৈরি হয়ে যাবে। আপনার আর কষ্ট করে মিরর অ্যাপ্লাই করা লাগবে না। আপনি মনে করেন এরকম একটা লাইন ড্র করছেন, বাম সাইডে দেখেন লাইনটা তৈরি হয়েছে, যখনই ক্লিক করছেন তখনই লাইনটা তৈরি হয়েছে। সো এইখানে আমি যখন এই লাইনটার সাথে ক্লিক করতেছি তখন এই লাইনটার সাথে বিপরীত পাশে দেখেন রিলেশন আছে, সিমেট্রিক রিলেশন। তার মানে আমরা বুঝতে পারতেছি এইখানে মিরর অ্যাপ্লাই হচ্ছে। যদি আমি এখন অন করা আছে, ডাইনামিক মিরর অন করা আছে, যদি আমি এইদিকে একটা সার্কেল আঁকি তাহলে ঠিক দেখবেন এইটারও যেরকম পজিশনে হয়েছে বা বিপরীত পাশে ওইরকম একটা পজিশনে সার্কেল হয়েছে। এখানে একটা যদি আঁকি দেখবেন বিপরীত পাশে অটোমেটিক তৈরি হয়েছে। সো বিষয়টা বেশ ভালো। যারা ইউজ করতে অভ্যস্ত তারা ডাইনামিকটাই বেশি ইউজ করে। আর যারা জানে না যে আসলে আমার এখন মিরর করা লাগতে পারে, তারা কি করে এক পাশে যা করার পর দেন বিপরীত পাশে যায় মিরর করে। আমরা ডাইনামিক মিরর কি ক্লিয়ার বুঝছি? জি ভাইয়া, বুঝতে হ্যাঁ, পারছি। বুঝতে পারছি। ওকে, ওকে, থ্যাংক ইউ। মিরর করার জন্য আপনাদের একটা ট্রিক শেখাই দিই। যদি দেখেন কোনো অবজেক্টকে, সাপোজ এই অবজেক্টটাকে মিরর করতে হবে, সো আপনার হাতে সময় কম, মানে আপনি একটু দ্রুত চাচ্ছেন, যেই জিনিস পারেন, যেই জিনিস ইজি সেই জিনিসটা তো বেশি সময় ইউজ করতে মন চায় না।
সো আপনি চাচ্ছেন কি যে এই জিনিসটা বিপরীত পাশে মিরর হবে। তখন কি করবেন? তখন তো ডাইনামিক মিরর থাকবে না, তাই না? এটাকে মিরর করবেন। তখন কি করবেন? এটাকে সিলেক্ট করবেন এমনভাবে যাতে এইটাও সিলেক্ট হয়ে যায় একসাথে। একসাথে এটা সিলেক্ট হয়ে যায়। সো এটা যখন সবগুলো একসাথে সিলেক্ট হয়েছে, আপনি জাস্ট মিররে ক্লিক করবেন। তাহলে দেখবেন মিরর হয়ে গেছে। বেসিক মিররটা কিরকম? মানে নরমালি আমরা যারা একেবারে বিগিনার তারা হচ্ছে এইখানে ক্লিক করি। ক্লিক করার পর এইখানে কি দেই? কাকে আমি মিরর করতেছি। আর এইখানে কি দেই? আমি কার সাপেক্ষে মিরর করতেছি। তো ২ টা মেথড এপ্লাই করা লাগতেছে। আর যদি দেখেন যে আপনার জানা আছে যে কে মানে কার সাপেক্ষে হবে, তাদেরকে যদি একবারে সিলেক্ট করেন তাহলে মিরর বাটনে ক্লিক করলেই সঙ্গে, সঙ্গে মিরর হয়ে যাচ্ছে। এখানে কি এটা সিলেক্ট ছিল? ও, আমি মনে করেন এতটুকু মিরর করতে চাচ্ছি। নিচেরটুকু আসে নাই। আশা করি আপনারা মিররটা বুঝতে পারছেন। আর একটু প্র্যাকটিস করলে আপনাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। যদি না বুঝেন নেক্সট ক্লাসে আমাকে আগে থেকে একটু ইনফর্ম করবেন যে আজকে ক্লাসে আমাকে এটা একটু দেখায় দিয়েন। সো যেমন দেখেন আজকে ক্লাস শুরুতেই নতুন টপিকস নিয়ে শুরু করছি। প্রিভিয়াস টপিকসের কোনো আলোচনা নাই বিধায়। সো আপনারা গ্রুপেই মেসেজ দিয়ে রাখবেন আগে থেকে যে ভাই আমি এই জিনিসটা প্র্যাকটিস করছি পারতেছি না। তাহলে আমার জানা থাকবে যে আপনাকে এই জিনিসটা আগে দেখায় দিতে হবে। ওকে? হ্যাঁ, এরপরে আসি আমরা লিনিয়ার প্যাটার্ন। লিনিয়ার প্যাটার্নের মধ্যে আমরা শুরুর দিকে সব শিখতে যাব না। শুরুর দিকে আমাদের এখানে ২ টা বিষয় আছে। একটা হচ্ছে লিনিয়ার স্কেচ প্যাটার্ন আর একটা হচ্ছে সার্কুলার প্যাটার্ন। এই ২ টা বিষয় শিখব। সো প্যাটার্ন আরও অনেক প্রকার আছে। আমরা পরে আরও ডিটেইলস জানবো। স্কেচের মধ্যে প্যাটার্ন করা যায় এতটুকু মাথায় রাখেন। সেই প্যাটার্নের মধ্যে ক্যাটাগরি ওয়াইজ যদি আমি ভাগ করি ২ প্রকার। একটা হচ্ছে লিনিয়ার স্কেচ প্যাটার্ন, সার্কুলার স্কেচ প্যাটার্ন। আজ থেকে ১০-১৫ দিন পরে আপনাদের মধ্যে কনফিউশন হয়ে যাবে। যখন আপনি ফিচার্সের কাজ করবেন তখন কিন্তু আমরা বলব ফিচার্স প্যাটার্ন, স্কেচ প্যাটার্ন। তখন ২ টা জিনিস মাথার মধ্যে কাজ করতে চাবে না। সো আজকে যেটা শিখতেছেন মনে রাখবেন আগে যেটা শিখছিলাম সেটা হচ্ছে স্কেচ প্যাটার্ন। মানে স্কেচের মধ্যে যদি প্যাটার্ন করা লাগে। কিরকম? মনে করেন আপনি একটা রেক্টেঙ্গল নিচ্ছেন। এই রেক্টেঙ্গলের মাঝখানে একটা পলিগন আঁকতেছেন। এই পলিগনটা চাচ্ছেন এই দিকে হবে ৪ টা, এই দিকে হবে ৩ টা। কি হবে? প্যাটার্ন হবে। তখন আপনি লিনিয়ার প্যাটার্নে যাবেন। লিনিয়ার প্যাটার্নে যাওয়ার পর এইখানে নরমালি এক্স ডিরেকশন শো করে। আপনার যদি মনে হয় যে এটা এই দিকে না উপর দিকে হবে তাহলে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? আমি মনে করতেছি ডাইন দিকে আমার ৪ টা হবে। তো এইটা হচ্ছে ডিরেকশন যেটা অটোমেটিক্যালি ডিফল্ট সিলেক্ট হয়ে আছে। আপনার যদি মনে হয় আপনি এখানে এই লাইনটাকে সিলেক্ট করে দিতে পারেন। ওকে। তারপরে এবার চাচ্ছেন কি ৪ টা। ৪ টা মানে বুঝতে হবে যে ১ম যেটা ছিল ওইটা সহ ৪ টা। ওইটা বাদে ৪ টা না। ১ম টা সহকারে ২ টা, ৩ টা, ৪ টা এরকম হবে। তাহলে এখানে আমরা ৪ দিয়ে দেব। ৪ দেওয়ার পরে আমাদের এই দূরত্বটাকে কাছায় আনা যায়। কাছায় আনার জন্য সহজ শর্টকাট নিয়ম হচ্ছে এটা ধরে নিয়ে আসেন। আর বেসিক নিয়ম হচ্ছে কি এই ডিসট্যান্সটাকে কমান। এখানে ৮ আছে ৫ দিলেন বা এখানে ৫ আছে ৬ দিলেন। এইভাবে আস্তে, আস্তে, আস্তে আপনি ফিক্সড করতে পারেন। তবে প্রফেশনাল ডিজাইনার যারা তারা করে কি এখানে এইভাবে ড্র্যাগ করে সেট করে। সেট করার পর দেন আ কতটুকু ডিসট্যান্স হলে ভালো হয়? যেমন আমার কাছে মনে হচ্ছে ৮.২ দিলে ওকে, পারফেক্ট হবে। আপনি ৮.১ দিলেন। কত লাগবে সেটা আপনি ক্যালকুলেশন করে নিবেন। করে এখানে তার ডিসট্যান্সটা দিবেন এবং আচ্ছা, একটা জিনিস জানতে চাচ্ছিলাম ভাইয়া। হুম, মেইনটা থেকে পরে যে ডিস্টেন্সের পরপর যেটা আপনার পাশাপাশি আছে, এটা কি প্রত্যেকটা দূরত্ব একটা থেকে একটা সেম? হ্যাঁ, এটা বলতে চাচ্ছিলাম তার আগে আপনি প্রশ্ন করছেন। এইখানে এই যে ৮.২
এটা বলতে কোন দূরত্বটা বোঝাচ্ছে? শেষ প্রান্ত থেকে শুরু প্রান্ত, মাঝখান থেকে শুরু প্রান্ত নাকি প্রথম থেকে শুরুর প্রান্ত? এটা একটা বিষয়। মনে রাখবেন শুরুর দিক থেকে যদি চিন্তা করেন তাহলে পরেরটারও শুরু চিন্তা করতে হবে। স্টার্টিং টু স্টার্টিং। যদি চিন্তা করেন সেন্টার থেকে পরেরটা সেন্টার তাহলেও একই জিনিস থাকবে। শেষ বিন্দু থেকে শেষ বিন্দু চিন্তা করলেও তাও একই থাকবে। তবে সফটওয়্যার তার মতো করে চেষ্টা করে এমন একটা ভ্যালু নেওয়ার যেই ভ্যালুটা যদি সার্কুলার হয় তাহলে সেন্টার টু সেন্টার। আর যদি সার্কুলার না হয়ে মনে করেন ট্রাপিজিয়াম হয়, তো ট্রাপিজিয়ামের তো সেন্টার নাই, তাই না? সো ট্রাপিজিয়ামের যদি একটা সেন্টার সফটওয়্যার কল্পনা করতে পারে তাহলে ওই সেন্টার থেকে পরবর্তী সেন্টার পর্যন্ত ডিস্টেন্স সে বোঝে। বুঝতে পারছেন? নরমালি সেন্টার টু বুঝতে পারছি সেন্টার। কিন্তু আপনি যদি বুঝতে বলেন পারছি যে প্রথম শুরুর বিন্দু থেকে শুরুর বিন্দু, কোনো ভুল নাই। শেষ বিন্দু থেকে শেষ বিন্দু কোনো ভুল নাই। ঠিক আছে? হুম, হুম। বেসিক্যালি সেন্টার টু সেন্টার। এবার আমরা উপর দিকে যদি যাই তাহলে কি হবে? আমার এইখানে নাম্বার বাড়াইতে হবে। এটা হচ্ছে ১ নাম্বার রো। যদি আমি আরেকটা দেই ২ নাম্বার রো। ঠিক আছে? তো ২ নাম্বার রোটার ডিসট্যান্স কত হবে? আপনি এখান থেকে আনুমানিক ধরে এইখানে দিচ্ছেন। এই পর্যন্ত দেওয়ার পরে বুঝতেছেন যে এটা ওকে। তাহলে এবার এইখানের ডিসট্যান্সটা বসায় দেন 11.5 অ্যান্ড কনফার্ম। তাহলে একটা থেকে কয়টা তৈরি হলো? ডান দিকে ৪ টা, উপরের দিকে ২ টা। সো এই ২ কে পরবর্তীতে চেঞ্জ করে যদি ৩ লিখে দেন তাহলে ৩ টা হয়ে গেল। ওকে? সো যদি এটাকে আমার চেঞ্জ করা লাগে, ২ করা লাগে বা ৩ করা লাগে তাহলে কিন্তু এটা চেঞ্জ করা যায়। এই এই লেখাটা আপডেট সফটওয়্যারে সুন্দর করে দেখা যায়। আপনারা যদি দেখতে পান তাহলে এমন একটা কাছাকাছি রাখবেন যাতে পরবর্তীতে ওটাকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? এই লেখাটা চেঞ্জ করতে পারেন যাতে। আচ্ছা, আচ্ছা ভাইয়া, আমরা তো হচ্ছে কি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে করবো, এটা বাইরে চলে গেছে না, আমাদের যে প্ল্যান নিলাম প্ল্যানের বাইরে চলে গেল না। আমি জাস্ট আপনাকে বোঝাচ্ছি যে প্যাটার্নটা কি জিনিস। ঠিক আচ্ছা। আছে? আপনার ভিতরে রাখার জন্য কয়টা লাগবে? এই দূরত্বটা কমায় নিয়ে আসলে তো ভিতরে থাকবে। এটা আপনারা তো বুঝবেন ডিজাইন করার সময় কি লাগবে। আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। এই 10 এটার অর্থ কি? মানে এটা কি করে? এটার কাজটা কি? পরবর্তীতে জাস্ট রো নাম্বার বা কলাম নাম্বার চেঞ্জ করা যায়। ওকে? আচ্ছা, আমি আরেকবার করি। হ্যাঁ, এখানে লিনিয়ার প্যাটার্নের মধ্যে এইখানে হচ্ছে কাকে সিলেক্ট করতে হয়? যাকে আপনি প্যাটার্ন করতে চাচ্ছেন। এটাকে যখন মাঝখানে ক্লিক করব তখন এটা সিলেক্ট হয়ে যাবে। সো এটাকে আমি চাচ্ছি ৩ টা করে প্যাটার্ন হবে, উপর দিকে ২ টা করে হবে। এগুলো আপনারা এতক্ষণে ক্লিয়ার হইছেন। এইবার আসেন, আপনার যদি মনে হয় যে জিনিসটা এই ডিরেকশনাল মানে এই ডিরেকশনে একটা নির্দিষ্ট দূরত্ব পর হবে। কিন্তু এই অবস্থানে এই মাঝেরটা হবে না। বিপরীত পাশে মাঝেরটা হবে, বাট এইটা হবে না। তখন কি আপনি এটাকে ট্রিম করে কাটবেন? কাটতে পারেন। কাটতে গেলে একটু কষ্ট হবে বা সিলেক্ট করে ডিলিট করতে হবে। করতে পারেন। তবে সফটওয়্যারে একটা সুযোগ আছে। সেটা হচ্ছে ইনস্ট্যান্ট স্কিপ। এইখানে যখন যাবেন তখন এখানে ক্লিক করে ওইটার প্রত্যেকটা বিন্দুগুলো এখন একটা কালারে শো করতেছে। পিঙ্ক টাইপের কালারে শো করতেছে। সো যেটা আপনি চান না সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তাহলে দেখবেন ওটা আর হচ্ছে না। সো এইখানে মূল বোঝার বিষয় কি? বোঝার বিষয় হচ্ছে যে আমি আমার নির্দিষ্ট দূরত্ব পর প্যাটার্ন করব। কিন্তু কোনো একটা জায়গায় হঠাৎ করে যদি প্রয়োজন না থাকে সেটাকে আমি স্কিপ করে দেব। ইনস্ট্যান্ট স্কিপ। ওকে? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা।
তো লিনিয়ার প্যাটার্ন আপনারা একটু প্র্যাকটিস করেন স্কেচ দিয়ে, ঠিক আছে? আর পরবর্তীতে আরো কাজের সময় যদি ২-১ টা জিনিস বাকি মানে বাদ থেকে যায়, আমরা তখন এটা মেকআপ করার চেষ্টা করব। আপাতত আপনাদেরকে যতটুকু দেখালাম এতটুকুই ভালো করে ট্রাই করেন। এবার আসেন সার্কুলার প্যাটার্ন। এইটা বিগিনারদের জন্য একটা ঝামেলা। সার্কুলার প্যাটার্ন বিগিনারদের কাজ করার সময় প্রবলেম হয়ই। 90% প্রবলেম হয়। সো যারা খুব বেশি মনোযোগী, মানে আমি যেটা বলছি তারা সেটা বুঝতে পারছে এবং মনে রাখতে পারছে, তাদের ক্ষেত্রে প্রবলেমটা কম হয়। সো প্রবলেম যেহেতু হয়, আমি আপনাদেরকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। মনে রাখতে পারলে দেখবেন আপনার প্রবলেম হচ্ছে না। আমি এখানে একটা সার্কেল নিচ্ছি, যে সার্কেলটার রেডিয়াস হচ্ছে 100, ও সরি ডায়ামিটার হচ্ছে 100 নিলাম। এইবার আমি চাচ্ছি এইখানে একটা ছোট্ট সার্কেল আঁকতে, যেটা রেডিয়াস ডায়ামিটার মনে করেন 10। এখন আপনি চাচ্ছেন এই যে 10 রেডিয়াসে যে আছে, এটাকে আমরা প্যাটার্ন করব, 6টা বানাবো, এরকম 6টা বানাইতে চাই। সেক্ষেত্রে লিনিয়ার প্যাটার্নের জায়গায় ড্রপ ডাউনে ক্লিক করে সার্কুলার প্যাটার্নে যেতে হয়। এখানে আমাদের কাজে সিলেক্ট করতে হয় এন্টিটিস, মানে যাকে আপনি প্যাটার্ন করবেন, ঠিক আছে? তারপর আপনি কতগুলো চাচ্ছেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো যদি 6টা প্রয়োজন হয় 6টা করে দিলেন। আর এইখানে হচ্ছে কি কোন বিন্দুর সাপেক্ষে মিরর মানে প্যাটার্ন হচ্ছে। সার্কুলার প্যাটার্ন মানে কি একটা কেন্দ্র আছে, কোনো একটা কিছুকে কেন্দ্র করে প্যাটার্ন হচ্ছে। তো আমরা যদি এখানে এইটা ক্লিক করে দেই, তাহলে পয়েন্টটা সিলেক্ট হয়ে গেল, এন্ড ওকে দিয়ে দিলাম। সো আমি যেরকম অ্যাকশনসে কাজটা করতে পারছি, অনেকে এই কাজ করার সময় অ্যাকশনসে হয় না। কি হয় না? এই জায়গাটা আমার যেমন ব্ল্যাক হইছে, তার ওরকম ব্ল্যাক থাকে না। ব্ল্যাক না থাকার কারণ, এই যে আমি যে সেন্টারটাকে ডিফাইন করে দিছি, সে কাজ করার সময় ওই সেন্টারটা ডিফাইন থাকে না। সেন্টারটা দেখা গেছে সেন্টারেই দেখাচ্ছে, বাট একটু সরে আছে। যদি একটু সরে থাকে, তাহলে কি হবে? এগুলো ওই লাইনের উপর থাকবে না, একটু সরে থাকবে। সো এরকম কাজের ক্ষেত্রে মাঝে মধ্যে ফুললি ডিফাইন হয় না। যেমন আমি যদি এইখানে আমি প্যাটার্ন করি, সরি এখানে আমাকে আগে কি করতে হবে, একটা সার্কেল নিতে হবে। কপিটা কিভাবে করলেন এক চান দিয়ে? আচ্ছা, কপি কিভাবে করতে হয় আগে সেটা নিয়ম শিখাই, তারপরে শর্টকাট শিখাবো, ঠিক আছে? একটু আচ্ছা, পরেই আছে, এখানে আছে। তো আমি চাচ্ছি হচ্ছে লিনিয়ার প্যাটার্নের মধ্যে সার্কুলার প্যাটার্ন, এবং এইখানে আছে এটাকে সিলেক্ট করা, এবং এইখানে হচ্ছে এটাকে সিলেক্ট করা। এখান থেকে আমার এই যে বিন্দুটা আছে না, এই যে সেন্টারটা, অনেক সময় আছে কি এই বিগিনার পর্যায়ে এই সেন্টারটা ফিক্সড করতে পারে না। যার কারণে আমি যেরকম টান দিচ্ছি, আমার পুরো সার্কেলার প্যাটার্নটা শিফট হয়ে যাচ্ছে, সার্কেল সহকারে শিফট হয়ে যাচ্ছে। কিন্তু স্টুডেন্টরা যখন এরকম ভুল করে, তখন একে যখন ড্র্যাগ করি, তখন এরকম বড় হয়ে যায়, ছোট হয়ে যায়, ঠিক আছে? বা দেখা যাচ্ছে সরে যাচ্ছে, এরকম পরিবর্তন হয়ে যায়। কেন? কারণ এদের কোনো সেন্টার এখন নাই। সেন্টার না থাকার কারণে এরা এখন আছে, প্যাটার্ন আকারে আছে, সবাই একত্রিতভাবে দূরে সরে যাচ্ছে, কাছে চলে আসতেছে, সব ঠিক আছে। কিন্তু ওই পজিশন ঠিক নাই, তারা ডিফাইন নাই। এদেরকে এখন ড্র্যাগ করেন, এরা ডিফাইন আছে, এরা কখনোই এখন এরকম ব্লু কালার হবে না। কারণ প্রত্যেকটা অরিজিন বিন্দুর সাপেক্ষে প্যাটার্ন হয়েছে। পুরো সার্কেলটার ডায়ামিটার আছে, মানে কি তার সাইজটা আছে, এবং
সেন্টারে আছে, মানে কি পজিশন আছে। তো সাইজ এবং পজিশন এই ২ টা যদি আপনি দিতে পারেন, তাহলে সফটওয়্যার সেটাকে ডিফাইন হিসেবে কাউন্ট করে। সাইজ এবং পজিশন যদি আ কোনো কিছুতে মিসম্যাচ থাকে, তাহলে এরকম ব্লু কালার দেখায়। যেমন এই সার্কেলটা এখন আর বড় হবে না, ছোট হবে না। কেন? কারণ সার্কেলের একটা ডায়ামিটার হয়ে গেছে। মানে কি? সাইজ হয়ে গেছে। এটা সাইজ আরেকটা জিনিসে বাদ আছে, সেটা হচ্ছে আ কতটুকু কাছাকাছি হবে নাকি কতটুকু দূরে হবে। এই জিনিসটা মিসম্যাচ আছে। সো এখন যদি আমরা এখান থেকে একটা পেরিমেট্রিক সার্কেল নেই, সেটা হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা নেই। তাহলে কি হবে? সার্কেল বড় হলে এরাও বড় হবে, সার্কেল ছোট হলে এরাও ছোট হবে। সো সার্কেলটাকে যদি আমরা এখানে ক্লিক করে সেন্টার লাইন করে দেই, ঠিক আছে? এবং সার্কেলটা যদি একটা ডায়ামিটার দেই, এখান থেকে একটা ডায়ামিটার দেই ১০০। তাহলে এখন মানে এরা ঘোরাঘুরি করতে পারবে, ঘুরতে পারবে, বাট ছোট হওয়ার কোনো চান্স নাই। ছোট হইতে পারবে না। এখন দেখেন এই বিন্দু থেকে এই বিন্দুটা ভার্টিক্যালি আছে। যদি আপনি কন্ট্রোল বাটন চেপে ধরে এই বিন্দু আর এই বিন্দুকে সিলেক্ট করার পর কন্ট্রোল বাটনটা ছেড়ে দেন, তাহলে ভার্টিক্যাল রিলেশন আসবে। সিলেক্ট করে দেন, তাহলে দেখবেন এখন আর এদেরকে ছোট বড় বা ঘোরানো যাচ্ছে না। যদি আমি এই বিন্দুটাকে এই বিন্দুর উপর এনে ছেড়ে দেই, তাহলে ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে? যদি এনে দেই, তাহলে ফিক্সড হয়ে যাবে। দেখেন, সবাই ব্ল্যাক হয়ে গেছে। সবাই ব্ল্যাক হয়ে যাচ্ছে। সো সবাই যদি ব্ল্যাক হয়ে যায়, তার মানে কি? এদের অবস্থান কোথায় আছে সেটা বোঝা যাচ্ছে। আপনি বলতেছেন এই বিন্দুর সাপেক্ষে, এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটা হরাইজন্টাল রিলেশনে থাকবে। তার মানে কি? উপর দিকেও যাবে না, নিচের দিকেও যাবে না। তাহলে এখন পজিশন ফিক্সড করার জন্য কি বাকি আছে? এটা কি অবজেক্টের কাছে থাকবে না দূরে থাকবে? দূরে থাকলে কতটুকু দূরে থাকবে? এই বিষয়টা ডিফাইন করা বাকি আছে। তো ওই মুহূর্তে যদি আপনি এখান থেকে একটা স্মার্ট ডাইমেনশন নেওয়ার পর ২ টাকে ক্লিক করে এখানে কনফার্ম করেন। আচ্ছা, আমি এই প্র্যাকটিসটা চাই হচ্ছে সার্কেলের উপরে ক্লিক করতে। সার্কেলের উপর, সার্কেলের উপর ক্লিক করার পর আপনি এখান থেকে দূরত্ব এনশিওর করেন। কত দিচ্ছেন? ২০০ মিলিমিটার। যখন ২০০ মিলিমিটার দিছেন, তখন অবজেক্টের দূরত্ব সফটওয়্যার বুঝে ফেলছে। মানে পজিশন বুঝতে পারছে। এই ১০০ দ্বারা বোঝাচ্ছে কি? আ মানে সেন্টারগুলোর ব্যাস, সেন্টারগুলোর দূরত্ব বোঝাচ্ছে ১০০ দ্বারা। আর এই ১০ দ্বারা বোঝাচ্ছে কি? এই সার্কেলের সাইজ। তার মানে প্রত্যেকটা জিনিস এখন ডিফাইন। এই কারণে এইখানে লেখা উঠছে ফুললি ডিফাইন এবং আ কোনো জিনিসকে আমরা এখন আর চাইলে মুভ করাইতে পারতেছি না। যেমন এক্সাম্পল হিসেবে আমাদের মাথার উপরে ফ্যান আছে। এই ফ্যানটা কি মানে অল টাইম আমার মাথার উপর থেকে মানে নিচে এসে পড়ে যায়? যেটা সিলিং ফ্যান? পড়ে না। সিলিং ফ্যানটা সিলিং ফ্যানের জায়গায় থাকে। সো ও তার ভার্টিক্যাল ডিরেকশনে ফিক্সড। ও ওখান থেকে মুভ করতে পারতেছে না। কেন? কারণ ওর একটা লিঙ্ক আছে। ওই লিঙ্কটা একটা নির্দিষ্ট ডিসট্যান্স। ওই নির্দিষ্ট ডিসট্যান্সের থেকে কমতেও পারবে না, বাড়তেও পারবে না। তার মানে ফ্যান y ডিরেকশনালি ফিক্সড। সেম আমরা এইখানে এই জিনিসগুলোকে যখন ডাইমেনশন দিয়ে ফিক্সড করছি বা রিলেশন দিয়ে ফিক্সড করছি, তখন ওইটাকে বোঝায় হচ্ছে ডিফাইন। সো যেহেতু আপনারা প্র্যাকটিস করতেছেন, প্র্যাকটিসের সময় আ প্র্যাকটিসের সময় অবশ্যই চেষ্টা করবেন আমাদেরকে এগুলো ডিফাইন করে কমপ্লিট করার। যখন আপনার স্কেচ প্র্যাকটিস শেষ হয়ে যাবে, তখন আপনি স্কেচের ডিফাইন নিয়ে একটু মনোযোগ কমায় দিবেন। সমস্যা নাই। বাট যখন আপনি রিয়াল ডিজাইন করবেন, মানে আপনার প্রফেশনাল ডিজাইনগুলো করবেন, তখন অবশ্যই এই স্কেচকে গুরুত্ব দিতে হবে।
স্কেচের প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। কোনো একটা জিনিস যদি বাদ দেন তাহলে আপনি অনেক পিছায় থাকবেন, অনেক, একটু একটু না, অনেক পিছায় থাকবেন। কারণ কমপ্লেক্স ডিজাইন করতে গেলে অবশ্যই স্কেচের উপরে এক্সপার্ট হইতে হয়। আপনারা অনেকে শুনে থাকবেন যে সলিডওয়ার্কসটা পরে শুরু করি, আগে অটোক্যাড প্র্যাকটিস করি। অটোক্যাড জানা থাকলে সলিডওয়ার্কসটা একটু ভালো হয়। এই কথাটা অনেকে বলে। বলার একটাই কারণ যে তারা অটোক্যাডে করার সময় সারাদিন সারারাত শুধু স্কেচ করত। ৩-৪ মাস ধরে শুধুমাত্র অটোক্যাডে 2D ড্রয়িং করা শিখত, প্র্যাকটিস করত, অভ্যস্ত হতো। সো ওই কাজটা আপনি সলিডওয়ার্কসে অনেক ইজিলি করতে পারবেন যদি এই অল্প কিছু রুলস জানেন। অল্প কিছু রুলস দিয়ে আপনি যা দরকার সবকিছু স্মুথলি ড্রয়িং করতে পারবেন, যা অটোক্যাডে এত স্মুথলি ড্রয়িং করা যায় না। ঠিক আছে? তো আমাদের এইগুলো হচ্ছে কি মডিফাই টুল। মডিফাই টুলের মধ্যে আমরা প্যাটার্নটা ক্লিয়ার, মিরর ক্লিয়ার, তাই নয় কি? বুঝছি সবাই? হ্যাঁ, ওকে, এরপরে আসেন মুভ এন্টিটিস। মুভ এন্টিটিসটা আমি একটু ফাস্ট বোঝাবো। এটাও ইম্পর্টেন্ট, বাট একটু ফাস্ট বোঝাবো কেন? কারণ দেখেন, আপনি যখন একটা লাইন মানে কিছু একটা ড্র করছেন, ওই জিনিসটাকে ধরে নিয়ে এই জায়গায় রাখতে হবে। সো আপনি চাইলে এটা অফ করে দিয়ে মানে এখানে ক্লিক করে এরকম ধরে মুভ করতে পারেন। ঠিক আছে? মুভ করতে পারেন, কিন্তু এই বিন্দু ধরে টান দিলে কিন্তু সে বড় ছোট হয়ে যাচ্ছে, মুভ হচ্ছে না। তো এখন এরকম একটা মুহূর্ত আসছে আপনার, মনে করেন এই অবজেক্টটাকে আমার এইখানে এইখানে এই বিন্দুতে কানেক্ট করাইতে হবে। তখন আমাকে এই বিন্দু ধরে টান দিলে কি হবে, অবজেক্ট বড় হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। আর যদি আমি এটাকে সিলেক্ট করি, তারপরে যদি মুভ বাটনে ক্লিক করি, তাহলে বলবে আপনি কার সাপেক্ষে মুভ করতে চাচ্ছেন। যদি আপনি এই বিন্দুর সাপেক্ষে মুভ করতে চান, এটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর মাউস যেখানে নেবেন, অবজেক্ট সেখানে যাওয়ার চেষ্টা করবে, এবং আপনি চাচ্ছেন এই বিন্দুতে কানেক্ট হবে, এখানে ক্লিক করে দেবেন। তাহলে দেখবেন ওই অবজেক্টটা কোনো ধরনের পরিবর্তন ছাড়া যে জায়গায় চাচ্ছেন সেই জায়গায় শিফট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে স্কেচের মধ্যে মুভ টুলের স্পেশাল বৈশিষ্ট্য। এরপরে আসেন কপি এন্টাইটিস। কপি এন্টাইটিস জিনিসটা এরকম যে আপনি সিলেক্ট করছেন, এইখানে তো একটা জিনিস আছে, আমরা আরেকটা রিলেশন তৈরি করব। কোথায়? এইখান থেকে কপি করে আমি উপরে এই বিন্দুতে একটা সিলেক্ট করব, অথবা এই বিন্দুতে একটা সিলেক্ট করব। তাহলে কি হলো, এই জিনিসটাই এইখানে যে কপি হয়েছে। আবার যদি মনে হয় এই দুটো জিনিসকে আমাকে কি করতে হবে, আমার এইখানে কপি করতে হবে। তো এখান থেকে কপি অ্যান্ড এখানে ক্লিক করে এখান থেকে এখানে মুভ এবং কপি দুটা বুঝছেন? যদি না বুঝেন আমাকে বলতে হবে। কেউ আছেন হ্যাঁ, যে বুঝেন বুঝতে না? পারছি। ওকে, এরপরে আসেন রোটেশন। সো রোটেশনটাও ইজি, এটা তেমন কোনো হার্ড কিছু না। আমরা মনে করেন একটা ইট আছে, এই ইটটাকে ভার্টিক্যাল করতে হবে, মানে কি খাড়া করতে হবে। সো এরকম ক্ষেত্রে আমরা রোটেশনে ক্লিক করব। তো রোটেশনে ক্লিক করার মাত্র এখানে যেগুলো সিলেক্ট হয়েছে এটা ভুল। এই জন্য আমি রেকমেন্ড করি, যাকে আপনি রোটেশন করতে চাচ্ছেন, রোটেট করতে চাচ্ছেন, তাকে আপনি আগে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি চলে যান রোটেট এন্টাইটিস। এটাতে কি সুবিধা, যে আপনি যাকে আগে সিলেক্ট করে রাখছেন তাদেরকে অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে যায়। পরবর্তীতে ধরে ধরে একটা একটা করে সিলেক্ট করার প্রয়োজন নাই। এখন আপনি যাচ্ছেন এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটা সোজা হয়ে দাঁড়ায় থাকবে, তাহলে অবশ্যই 0 থেকে 90 ডিগ্রি দিতে হবে। তাহলে আমার কি হলো, অবজেক্টটা 90 ডিগ্রি হয়ে গেল। এমন অনেক ড্রয়িং আছে যা আসলে দেখলে পরে মনে হয় এটা সোজা করার চাইতে তো আমি এমনিই পারতাম।
এখন আমরা যদি এটাকে একটু ভার্টিক্যাল করতে চাই তাহলে কি করব? সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে রোটেট এন্টাইটিসে ক্লিক করব। কার সাপেক্ষে রোটেট করতে চাই? এই বিন্দুর সাপেক্ষে। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আপনার রোটেট হয়ে গেছে। সো রোটেট করার সময় ওখানে একটা কপি অপশন থাকে। যদি মনে হয় যে আবার কপি করা লাগবে তাহলে এখানে একটা থাকবে, নতুন একটা তৈরি হবে। রোটেটের পরে আমাদের আছে হচ্ছে স্কেল। স্কেল জিনিসটা হচ্ছে কি, আপনি যেটা ড্র করছেন ওই জিনিসটা মিলিমিটারে হয়ে গেছে সাপোজ, কিন্তু জিনিসটা সেন্টিমিটারে হওয়ার কথা ছিল। আপনি বলতেছেন এই জিনিসটা দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার, অমুক হবে 10 সেন্টিমিটার। সো 5 সেন্টিমিটারের জায়গায় যদি আপনি 5 মিলিমিটার বসান, উত্তরটা মানে ভ্যালুটা কতটা পরিবর্তন একটু চিন্তা করতে পারতেছি আমরা। 5 হুম হুম সেন্টিমিটারের জায়গায় 5 মিলিমিটার লিখছি। সো এইরকম ক্ষেত্রে সেন্টিমিটারের সাথে মিলিমিটারের সম্পর্কটা কি? 1 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার, তাই না? সো আমাকে যদি ওটা সেন্টিমিটারে কনভার্ট করতে হয়, বড় ইউনিটের দিকে নিয়ে যেতে হয়, তাহলে কি করতে হয়? ভাগ না গুণ? গুণ করতে হবে। এখানে আমরা গুণ করব। সো আমি এখানে যদি 10 দিয়ে দেই, আচ্ছা আমি একটু ডাইমেনশন দেই। মনে করেন এইটার লেন্থ আছে 3500। ওকে, এটার লেন্থ আছে 3500। এটাকে আমার 3500 মিলিমিটারের জায়গা আমাকে করতে হবে 3500 সেন্টিমিটার। তাহলে কি করতে হবে? 10 গুণ বড় করতে হবে। এখানে যাব, স্কেলে যাব, কাকে মিরর করতে চান মানে স্কেল করতে চান তাকে সিলেক্ট করবেন। কোন বিন্দুর সাপেক্ষে করতে চাচ্ছেন? এইখানে করতে চাচ্ছেন। সো ওই অবজেক্টটা যা ছিল সেটা দ্বিগুণ বড় হয়েছে। এখন 10 গুণ বড় করলে তো অনেক বড় হয়ে যাবে। 10 গুণ বড় করলে অনেক বড় হয়ে যাবে। আমি একটু 3 গুণ 4 গুণ বড় করে দেখাই। স্কেল, এই বিন্দুর সাপেক্ষে 4 গুণ বড় করবে। 4 গুণ বড় হচ্ছে না কেন? কারণ এই লাইনটা তো বড় হতে দিচ্ছে না। এই লাইনটা ওকে বড় হতে দিচ্ছে না। সো আগে লাইনটা ডিলিট করি। এবার 10 গুণ চাইলে 10 গুণ বড় করা যাবে। এখান থেকে স্কেল, এই বিন্দুর সাপেক্ষে 10 গুণ। তাহলে এখন কি হবে? ওই যা বলছিলাম ওই সেন্টিমিটারটা এক্স্যাক্টলি এখন তাই আসছে। সো মনে করেন এটা একটা জাহাজ। এই জাহাজটা আপনাকে বলছে 10 ফিট তৈরি করতে বা 50 ফিট তৈরি করতে। সো 50 ফিট জাহাজ আপনি তৈরি করতে গেছেন, তখন তৈরি করতে গেছেন, কিন্তু কাজ করছেন কিসে? মিলিমিটারে। তো 50ই তো বসাইছেন, ভ্যালু তো আর 50 ফিট লেখেন নাই, শুধুমাত্র 50ই বসাইছেন। এরকম ক্ষেত্রে অবজেক্টটা ছোট হবে না বড় হবে যদি মিলিমিটারই রাখেন? ছোট কোথায় হবে। ফিট, কোথায় কোথায় হচ্ছে মিলিমিটার। সো এই ক্ষেত্রে ছোট আমরা হবে। এটাকে স্কেল করে থাকি, স্কেল আপ অথবা স্কেল ডাউন। সাপোজ আপনি কম করছেন, তাহলে বাড়াইতে হলে কি করতে হবে? স্কেল আপ করতে হবে, মাল্টিপল করতে হবে, কত গুণ সে বড় হবে। এরকম যখন জানা হয়ে যায় তখন আমরা স্কেল করি। স্কেল 3D ফিচার্সের মধ্যেও আছে, স্কেচের মধ্যেও আছে। এটা হচ্ছে স্কেচের মধ্যে স্কেল, ঠিক আছে? আর কপি জিনিসটা কি? ওই যে আপনার নতুনটাও তৈরি হবে, পুরাতনটাও থেকে যাবে। এই যে পুরাতনটা জায়গা মতোই আছে, নতুনটা এখানে তৈরি হয়েছে। এরপর মডিফাই টুলের মধ্যে শেষ যেটা আছে সেটা আছে স্ট্রেস। স্ট্রেসটা হচ্ছে আপনি মনে করেন সাপোজ এই বাহুটা আরো বড় করতে চাচ্ছেন, বড় করলে এই মাথাটা একটু সামনের দিকে আগায় যাবে।
সো বাকিগুলো যদি আপনি টান দেন তাহলে শেপ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখন এখানে এটা টান দেই তাহলে শেপ চেঞ্জ হয়ে যাবে। আমার শেপ চেঞ্জ করা যাবে না, শুধুমাত্র এই ভাউটাকে একটু বড় করতে হবে, এই ভাউটাকে একটু বড় করতে হবে। এইরকম ক্ষেত্রে আমরা স্ট্রেস ইউজ করতে পারি যদি প্রয়োজন হয়। এইভাবে সিলেক্ট করব, মানে এমনভাবে সিলেক্ট করব যারা অপরিবর্তিত থাকবে তারা সহকারে, যারা মানে স্ট্রেস হবে সবার জন্য একসাথে সিলেক্ট হয়। হোল ডিজাইন সিলেক্ট হওয়া প্রয়োজন নাই, বাট যাকে আপনি বাড়াচ্ছেন সে সহকারে অপরিবর্তিত যারা থাকবে তারা যেন একসাথে সিলেক্ট থাকে। সিলেক্ট করার পর আপনি এই বিন্দুর সাপেক্ষে মূলত এটাকে বড় বড় করতেছেন। তাহলে কি হলো, এই লাইনটা বড় হয়েছে, এটা কিন্তু কোনো প্রকার চেঞ্জ হয় নাই। এরকম কাজের ক্ষেত্রে আমরা স্ট্রেস করে থাকি। জাস্ট জেনে রাখেন, প্রয়োজন হলে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? আচ্ছা, আপনাদের সিলেকশনের উপর কি ক্লাস হয়েছে? সিলেকশন। না, সিলেকশন তো ক্লাস হয়নি তো আচ্ছা, ভাইয়া। সিলেকশনটা বেশ একটা ইম্পর্ট্যান্ট, সরি, মানে বেশ একটা কঠিন না, ইম্পর্ট্যান্ট বলতেছি কেন, বেশ একটা কঠিন না, সেটা হচ্ছে মনে করেন আমি এটা ড্র করছি। এখন যখন আপনি বাম দিকে ড্র্যাগ করবেন তখন এই যে একটা মানে কালার হচ্ছে, এই কালারের সাথে কোনো মতে টাচ পেলেই সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে? যদি আমরা দেই তাহলে এটাও টাচ পাচ্ছে, পরেরটাও টাচ পাচ্ছে। টাচ পেলে কি হবে, দুটোই সিলেক্ট হবে। আর ডান দিকে ড্র্যাগ করলে কি হয়, যে পুরো জিনিসটা ওই বক্সের ভিতরে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সিলেক্ট হয় না। যেমন এইটা কিন্তু পুরোপুরি কভার হয় নাই, যার কারণে 2 নাম্বারটা সিলেক্ট হবে না, এই প্রথমটা সিলেক্ট হয়ে যাবে। দেখছেন? এটা সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট হয়নি। সো ছোট জায়গাতে আমরা যখন ছোট করে সিলেক্ট করতে চাই তখন বড় লাইনগুলো যাতে সিলেক্ট না হয় সেই ক্ষেত্রে লেফট টু রাইট, দেখছেন মাঝেরটা, লেফট টু রাইট, আর রাইট টু লেফট হচ্ছে কি অল, ওর সাথে টাচ পেলেই সিলেক্ট হয়ে যাবে, কোনো কথা নেই। টাচ না পেলে সিলেক্ট হবে না। আমার প্রয়োজন হচ্ছে এইটা, এটা সিলেক্ট করব। তো লেফট টু রাইট, রাইট টু লেফট কনসেপ্টটা বুঝছি? জি ভাই। শ্রীকান্ত সাহেব? জি ভাই, বুঝছি। ওকে। সিলেকশনের মধ্যে আরো আছে ক্লিক করা, ক্লিক করলে সিলেক্ট হয়। আমরা জানি কন্ট্রোল এস আপ দিলেও সবাই সিলেক্ট হয়ে যায়, তাই না? খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাই আপনাদেরকে। যদি দেখেন কখনো ক্লোজ হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে, তাহলে একটা এরকম কালার আসতেছে। এরকম একটা কালার সবসময় আসবে না। যদি এটা অন থাকে তাহলে এরকম কালার আসে। সো এরকম যদি শ্যাডো কালার দেখেন তাহলে আপনি মানে ওইটা যদি সিলেক্ট করতে চান মাঝখানে একটা ক্লিক করবেন, জাস্ট একটা ক্লিক, ক্লিক করলে দেখবেন ওইটার পরিসীমাতে যতগুলো লাইন আছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন যদি মাঝখানে কিছু থাকে, সাপোজ এই মাঝখানে একটা সার্কেল আছে, ঠিক আছে, আপনি সিলেক্ট করছেন এইখানে, তাহলে কে সিলেক্ট হবে, এইটার পরিসীমাতে যারা আছে, এইটার পরিসীমাতে তো এটা নাই, সো এটা সিলেক্ট হবে না। এটাকে যদি লাগে এটাকে ক্লিক করেন তাহলে দেখেন বাহিরের গুলো সিলেক্ট হয় নাই, শুধুমাত্র ওইটা সিলেক্ট হয়েছে। এখন আমার অনেক সময় পরিস্থিতি এমন খারাপ হয়ে যায় যে ওটাতেও সিলেক্ট করা যায় না, সিলেক্ট করা যায় না, তখন আমরা কি করি, এরকম বাহির থেকে ড্র্যাগ করে নিয়ে আসি যাতে এই বক্সটার ভিতরে সার্কেলটা পাইছে, তার মানে বক্সটা সিলেক্ট, মানে সার্কেলটা সিলেক্ট হবে। ওকে, এই যে, এই যে প্র্যাকটিস করবেন, দেখবেন যে এটা আপনার কাছে অনেক ইজি লাগতেছে, বেশ একটা কঠিন না। তো ক্লিক করলে সিলেক্ট হয়, আবার ইনসাইডে ক্লিক করলে সিলেক্ট হয়। ইনসাইডে ক্লিক করলে সিলেক্ট হবে তখন যেটা শ্যাডো স্কেচ মোড, শ্যাডেড স্কেচ কন্ট্যুর থাকবে তখন। এটা অফ থাকলে হবে না, অফ থাকলে এবার ভিতরে ক্লিক করলে কোনো লাভ নাই। ঠিক আছে? তো স্কেচের মধ্যে আরো অনেক কাজ আছে, যেমন পিকচার আনতে হয় কিভাবে। এখানে আছে রিলেশন, আপনাদের কি রিলেশনের ক্লাস নিছি? রিলেশন যেমন হরাইজন্টাল, ভার্টিক্যাল, কোলিনিয়ার, কনসেন্ট্রিক, এসব বিষয় শেখানো হয়েছে?
হ্যাঁ হ্যাঁ ওকে, সো রিলেশন এইখান থেকে অ্যাড করা যায়। অ্যাড করা যায় মানে কি, আপনি এটা অন করছেন, করার পর আপনি এই লাইনটাকে আর এই দুইটা লাইনকে রিলেশন দিতে চাচ্ছেন। তো এই দুইটা লাইনকে এখন এতগুলো রিলেশন দেওয়া যায়, যেটা মন চায় সেটা দিতে পারেন। সো আপনার মনে হচ্ছে এই দুইটা লাইন একই ডিরেকশনে নিতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, লিনিয়ার করে দেবেন। লিনিয়ার করে দিয়েছেন, দুইটা লাইন এক বরাবর হয়ে গেছে। সো যদি মনে হয় যে আমি ইকুয়াল দেব, সেক্ষেত্রে ইকুয়াল দিতে পারেন, তাহলে এই লাইনটার এই লাইনটা ইকুয়াল হয়ে গেছে। ঠিক আছে? যদি পারপেন্ডিকুলার লাগে, তাহলে পারপেন্ডিকুলার মানে এই লাইনটা সাথে সাথে এই লাইনটা 90 ডিগ্রিতে হয়ে গেছে। সো আপনার যে রিলেশন প্রয়োজন সেই রিলেশন আপনি দিতে পারবেন। আসলে আমার এই দুইটা লাইনের মধ্যে কতগুলো রিলেশন দেওয়া যায়, এটা আমি যদি এইখানে যাই স্মুথলি বুঝতে পারবো। এতগুলো রিলেশন দিতে পারবো। রিলেশন কিন্তু আরো আছে। আমরা এই কয়টা রিলেশন সর্বোচ্চ দিতে পারবো। আর চেষ্টা করবেন সবসময় ডিফাইন করার। ডিফাইন করতে হলে আপনাকে মেজারমেন্ট দিতে হবে, লোকেশন দিতে হবে। ২ টা জিনিস। এখন মেজারমেন্ট দিতে গেলে কতগুলো ডাইমেনশন এপ্লাই করতে হবে সেটা ডিপেন্ড করতেছে আপনার কি ডিজাইন করতেছেন। সো ওইটা আসলে লিমিটেড না। যার কারণে আমি সংক্ষেপে বলি, পজিশন কোথায়? মানে অরিজিন থেকে কতটুকু দূরে আছে বা অরিজিনের উপরে আছে কিনা, এই পজিশনটা আপনাকে বলতে হবে। ২ নাম্বার হচ্ছে সাইজটা বলতে হবে। ওটা কত বড় বা কত ছোট। সাইজ ডিফাইন করার জন্য যত প্রকার ডাইমেনশন দরকার সেগুলো এপ্লাই করবেন। লোকেশন ডিফাইন করার জন্য যতগুলো দরকার ততগুলো এপ্লাই করবেন। তারপরে দেখবেন এখানে লেখাটা ফুললি ডিফাইন হয়েছে। সো সবাইকে ফুললি ডিফাইন করার পর হঠাৎ করে আপনি আরেকটা লাইন আঁকছেন বা একটা বিন্দু দিছেন বা কোনো একটা কিছু করছেন। ওইটা যখন মানে ডিফাইন থাকে না, তখন এই জায়গায় আবার আন্ডার ডিফাইন হয়ে যায়। তো যখন ওটাকে আবার আমরা ডিফাইন করি, তখন আবার সবকিছু ব্ল্যাক হয়ে যায়। ঠিক আছে? স্কেচ, স্কেচ জিনিসটা আপনার এখানে নাও থাকতে পারে। সেম এখানে লিখবেন স্কেচ পিকচার। পিআইসি পিকচার যখন লিখবেন, আচ্ছা এটা পিকচার, এই যে স্কেচ পিকচার, এটাকে ধরে নিয়ে এখানে ছেড়ে দিবেন। আমার এখানে সারা আছে আগে থেকে। সেটাকে ক্লিক করলে ডিরেক্ট লোকেশন দেখায় যে আপনি আসলে কাকে মূলত স্কেচ মানে ইনসার্ট করতে যাচ্ছেন, কোন পিকচারটাকে। আমি এটাকে ক্লিক করলাম, এখান থেকে ওপেন দিলাম। ওপেন দিলে এখানে যে কোনো একটা জায়গায় ও সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পর এবার যদি এটাকে বড় করা লাগে বড় করবেন, যদি মুভ করা লাগে মুভ করবেন। ঠিক আছে? এখান থেকে আবার আপনি আরো কিছু করতে পারেন, ট্রান্সপারেন্ট করতে পারেন, যে আমি পিকচারটাকে ট্রান্সপারেন্ট করতে চাই। সো ফুল কালার থেকে আমার জন্য একটু হয়, পুরোটা 100% কালার থাকবে না। এটা এখন আসতেছে না। যাক আমরা এই যে এবার ট্রান্সপারেন্ট, এগুলো দেখবেন কোনটা কিরকম কি প্রয়োজন আপনার সুবিধা অনুযায়ী এখান থেকে দেখে নিতে পারেন। এটা যেমন 0 ডিগ্রি, এটাকে আপনার 45 ডিগ্রিতে নিতে মন চাচ্ছে, তো এই যে 45 ডিগ্রিতে বাঁকা হয়ে গেল। এখান থেকে আপনার ভ্যালুগুলোকে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে? তাহলে স্কেচের ডাইমেনশন, ড্রয়িং টুল, মডিফাই টুল, রিলেশন, তারপরে অ্যাডভান্স কিছু জিনিস যেমন ডাইনামিক মিরর, স্কেচ, পিকচার, এই বিষয়গুলো আমরা বেসিকটা বুঝতে পারছি কিনা সবাই? জি ভাই। ওকে, হ্যাঁ তাহলে বুঝতে আপনারা পারছি। এতটুকু প্র্যাকটিস করেন। ও আচ্ছা, আরেকটা জিনিস বাকি আছে, ফিট স্প্লাইন। এটা থাক, আজকে না করাই, আমরা অন্যদিন এটা নিয়ে ডিসকাস করব। ফিট স্প্লাইন কি জিনিস? ঠিক আছে? এটা আছে অ্যাডভান্স স্কেচিং তো,
আপনাদের শিট মেটালের সারফেসিং এর সময় কাজে লাগবে। এখন প্রয়োজন নাই। তো আজকের রেকর্ডিংটা এই পর্যন্তই রাখি। আর প্র্যাকটিস করেন আপনারা।